রাজদরবারের ঠিক মাঝখানে একটি সুউচ্চ শ্বেত পাথরের বেদির ওপর রাখা ছিল চন্দ্রপুর রাজ্যের ঐতিহাসিক ও রহস্যময় এক সুবিশাল স্বর্ণধনু, যার ঝলকানিতে পুরো দরবার আলোকিত হয়ে থাকত। আর ঠিক তার সামনেই মাটিতে বসে হাঁপাচ্ছিল রাজ্যের নামিদামি সব বীর যোদ্ধারা। এক এক করে অনেক শক্তিশালী রাজপুত্র এবং সেনাপতিরা নিজেদের সর্বস্ব শক্তি প্রয়োগ করেছে ওই ধনুকটিকে তার জায়গা থেকে 1 ইঞ্চি নড়ানোর জন্য। কিন্তু কারোর হাত ছিঁড়ে রক্ত বেরিয়েছে, কারোর আবার অতিরিক্ত ভার তুলতে গিয়ে কোমরের হাড় মুটকে গেছে। তবুও সেই স্বর্ণধনু নিজের জায়গা থেকে সামান্যতম টলেনি। এই দৃশ্য দেখে সিংহাসনে বসা চন্দ্রপুরের অহংকারী রাজকুমারী দেবিকা তাচ্ছিল্যের হাসিতে ফেটে পড়ে ভরা দরবারে গর্জে উঠলেন, এই গোটা রাজ্যে কি এমন কোনো পুরুষ নেই যার ধমনীতে সত্যিকারের বীরের রক্ত বইছে? নাকি আমার এই দরবার আজ শুধুই একদল কাপুরুষ আর দুর্বল অপদার্থ দিয়ে ভর্তি হয়ে গেছে? রাজকুমারীর এই তীক্ষ্ণ কথায় এক পরাজিত রাজপুত্র মাথা নিচু করে বললেন, রাজকুমারী, এই ধনুকের মধ্যে নিশ্চয়ই কোনো মায়াবী জাদু লুকিয়ে আছে, কারণ আমি আমার শরীরের শেষ রক্তবিন্দু দিয়ে চেষ্টা করেছি, কিন্তু এটি যেন পাহাড়ের মতো অটল হয়ে আছে। তখন রাজকুমারী দেবিকা তার অহংকারে অন্ধ হয়ে চিৎকার করে বললেন, নিজেদের শরীরে ক্ষমতা নেই আর দোষ দিচ্ছ জাদুর? যার গায়ে জোর নেই সে কেন এই রাজসভায় এসে চন্দ্রপুরের রাজকুমারীকে বিয়ে করার দুঃসাহস দেখিয়েছে? এক্ষুনি এই দুর্বলদের ঘাড় ধাক্কা দিয়ে বের করে দাও এবং ঘোষণা করো আর কেউ আছে কিনা এই চ্যালেঞ্জ নেবার মতো। তখন আর এক বিশাল দেহী পালোয়ান বুক ফুলিয়ে এগিয়ে এসে বলল, আমি খালি হাতে বন্য হাতির শিকল ছিঁড়েছি, এই সামান্য ধনুক তো আমার বাঁ হাতের খেলা। এই বলে সে বিকট চিৎকার করে ধনুকটি তুলতে গেল, কিন্তু তার সমস্ত শিরা উপশিরা ফুলে উঠলেও ধনুকটি বিন্দুমাত্র নড়ল না। উল্টে সে নিজেই ছিটকে পড়ে ব্যথায় গোঙাতে শুরু করল। রাজকুমারী আবার হেসে উঠলেন এবং বললেন, এই হলো আমাদের রাজ্যের তথাকথিত বীরদের আসল রূপ। এমন কেউ কি আর অবশিষ্ট নেই যে চন্দ্রপুরের রাজসিংহাসনে বসার যোগ্যতা রাখে? ঠিক সেই মুহূর্তে রাজসভার একদম পিছনের দিক থেকে এক শান্ত অথচ দৃঢ় কণ্ঠস্বর ভেসে এলো, রাজকুমারী, অনুমতি দিলে এই ধনুকটি আমি তুলে দেখাতে পারি। কণ্ঠস্বর শুনে রাজসভার সমস্ত মানুষের চোখ দরজার দিকে ঘুরে গেল এবং তারা দেখল ছেঁড়া নোংরা পোশাক পরা ধুলো মাখা এক দরিদ্র যুবক দাঁড়িয়ে আছে, যার নাম অরুণ, যে পেশায় ছিল একজন সামান্য কামার। তার এই জীর্ণ অবস্থা দেখে রাজসভার সমস্ত রাজপুত্র এবং মন্ত্রীরা অট্টহাসিতে ফেটে পড়ল। একজন তাচ্ছিল্য করে বলল, বাহ, দারুণ ব্যাপার, এবার একটা ভিখারি কামার আমাদের শেখাবে কিভাবে রাজকীয় ধনুক তুলতে হয়। আর একজন বলে উঠল, কোথা থেকে এই ফতুর লোকটা রাজপ্রাসাদে ঢুকে পড়ল? একে এক্ষুনি চাবুক মেরে বের করে দেওয়া উচিত। এটা আমাদের রাজদরবার এবং রাজকুমারীর চরম অপমান। রাজকুমারী দেবিকা অরুণের দিকে এমনভাবে তাকালেন যেন কোনো রাস্তার কীট দেখছেন। তার চোখে ছিল চরম অবজ্ঞা এবং ঘৃণা। তিনি রক্ষীদের আদেশ দিতে যাচ্ছিলেন অরুণকে তাড়িয়ে দেওয়ার জন্য, কিন্তু এমন সময় এক বৃদ্ধ মন্ত্রী বললেন, রাজকুমারী, ওকে একবার সুযোগ দেওয়াই হোক না। এত বড় বড় বীরেরা যখন হাস্যাস্পদ হয়েছে, তখন এই সামান্য কামারের তামাশা দেখতে মন্দ লাগবে না। আসুক সে এগিয়ে। অরুণ কারও উপহাসে বিন্দুমাত্র কান না দিয়ে অত্যন্ত ধীর এবং শান্ত পদক্ষেপে সেই রাজকীয় ধনুকের দিকে এগিয়ে যেতে শুরু করল। আসলে অরুণ তার অসুস্থ মায়ের জন্য ওষুধ কিনতে এই বিশাল শহরে এসেছিল এবং রাজপ্রাসাদের বাইরে ভিড় দেখে কৌতূহলবশত ভেতরে ঢুকেছিল। কিন্তু যখন সে দেখল বড় বড় অহংকারী বীরেরা ওই ধনুকটিকে ভুল জায়গা থেকে জোর করে তোলার চেষ্টা করছে, তখন তার দক্ষ কারিগরি চোখ আসল রহস্যটা বুঝে ফেলেছিল। সে মনে মনে ভাবল, এরা সবাই গায়ের জোরে এমন একটা জিনিস তুলতে চাইছে যার জন্য পেশির শক্তির চেয়ে অনেক বেশি প্রয়োজন বুদ্ধির এবং সঠিক ভারসাম্যের। তাই সে বিনা কোনো লোভে কেবল নিজের শিল্পের প্রতি সম্মান জানাতেই এই সভায় এগিয়ে এসেছিল। রাজকুমারী দেবিকা তখন ব্যঙ্গ করে বললেন, যদি তোমার এতই বড়াই করার শখ থাকে তবে আর দেরি করো না, এগিয়ে যাও আর এই স্বর্ণধনু তুলে দেখাও। তবে মনে রেখো, ব্যর্থ হলে তোমার এই স্পর্ধার জন্য তোমাকে কঠিন শাস্তি পেতে হবে। অরুণ বিন্দুমাত্র বিচলিত না হয়ে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলল, রাজকুমারী, পৃথিবীতে তৈরি হওয়া প্রতিটি বস্তু তার নিজের ভাষায় কথা বলে। তাকে শুধু সম্মান দিয়ে বোঝার মতো একজন সত্যিকারের শিল্পীর হৃদয় থাকা প্রয়োজন।
এই কথা বলে অরুণ সেই বিশাল স্বর্ণধনুর সামনে গিয়ে দাঁড়ালো এবং উপস্থিত সবাই যখন ভাবছে সে এবার পেশি ফুলিয়ে বিকট চিৎকার করে শক্তি প্রয়োগ করবে, সে তখন সম্পূর্ণ অন্য এক কাজ করল। সে ধনুকটির মাঝখানে হাত না দিয়ে নিজের পায়ের অবস্থান পরিবর্তন করে ধনুকের একদম নির্দিষ্ট একটি প্রান্তে আলতো করে 2 হাত রাখল এবং তার শরীরের সম্পূর্ণ ভারসাম্য সেই বিন্দুর ওপর কেন্দ্রীভূত করে অত্যন্ত ধীর এবং সাবলীল ভঙ্গিতে সেই বিশাল ভারী ধনুকটিকে এক ঝটকায় মাথার উপরে তুলে ধরল। ধনুকটি শূন্যে ভেসে ওঠার সঙ্গে সঙ্গে সমগ্র রাজদরবারে নিস্তব্ধতা নেমে এলো। কয়েক মুহূর্তের জন্য সেখানে উপস্থিত সমস্ত মানুষের যেন শ্বাস প্রশ্বাস বন্ধ হয়ে গেল। কেউ নিজের চোখকে বিশ্বাস করতে পারছিল না যে একটা সামান্য ছেঁড়া জামা পরা কামার সেই কাজ করে দেখিয়েছে যা রাজ্যের সেরা বীরেরা করতে ব্যর্থ হয়েছে। একজন মন্ত্রী ফিসফিস করে বলে উঠলেন, এ তো কোনো গায়ের জোর খাটালই না, এ তো শুধুমাত্র এমন একটা ভারসাম্যের বিন্দু খুঁজে বের করল যা আমরা কেউ দেখতেই পাইনি। রাজকুমারী দেবিকার মুখ ফ্যাকাশে হয়ে গেল, তার অহংকার চোখের পলকে মাটিতে মিশে গেল। তিনি বাকরুদ্ধ হয়ে সিংহাসনের উপর বসে রইলেন। বৃদ্ধ মন্ত্রী তখন উঠে দাঁড়িয়ে বললেন, রাজকুমারী, আপনি সমগ্র রাজ্যের সামনে এই পবিত্র প্রতিশ্রুতি দিয়েছিলেন যে যে ব্যক্তি এই ধনুক তুলতে পারবে এই রাজসিংহাসনে তার অধিকার হবে এবং আপনি তাকে বিবাহ করবেন। কিন্তু রাজকুমারী দেবিকা তার আভিজাত্যের অহংকার থেকে বেরিয়ে আসতে পারলেন না। তিনি রাগে ফেটে পড়ে বললেন, আমার ওই প্রতিশ্রুতি কেবল রাজবংশীয় বীরেদের জন্য ছিল মন্ত্রীমশাই। এই চন্দ্রপুর রাজ্যের পবিত্র সিংহাসন কোনোদিনও একটা ভিখারি কামারের হাতে তুলে দেওয়া যেতে পারে না। মন্ত্রীমশাই মাথা নিচু করে বললেন, রাজকুমারী, আমাদের রাজবংশের বাক্যে কোনোদিনও জাতপাত বা গরিব বড়লোকের শর্ত ছিল না। রাজবংশের সবচেয়ে বড় সম্পদ হল তাদের দেওয়া কথা। আজ যদি আপনি কথা ঘোরান তবে ইতিহাস আপনাকে ক্ষমা করবে না। কিন্তু দেবিকা জেদ ধরে বললেন, আমি এই রাজ্যের হর্তাকর্তা এবং আমার সিদ্ধান্তই চূড়ান্ত। এই কামার চাইলে এখান থেকে কিছু স্বর্ণমুদ্রা নিয়ে তার বস্তিতে কিরে যেতে পারে, কিন্তু সিংহাসন সে পাবে না। অরুণ, যে এতক্ষণ অত্যন্ত শান্তভাবে ধনুকটি ধরে দাঁড়িয়েছিল, সে ধনুকটিকে অত্যন্ত সম্মানের সঙ্গে পুনরায় সেই বেদির ওপর নামিয়ে রাখল এবং রাজকুমারীর দিকে ফিরে এক অদ্ভুত প্রশান্ত হাসি হাসল। সে বলল, রাজকুমারী, আমি আপনার এই সিংহাসন বা আপনাকে পাওয়ার লালসায় এখানে আসিনি। যে মানুষের নিজের মুখের কথার কোনো দাম নেই, তার সঙ্গে কোনো সম্পর্ক গড়ারও ইচ্ছা আমার নেই। তার এই স্পষ্ট ও নির্ভীক কথায় গোটা রাজসভার মন্ত্রী এবং সেনাপতিদের মাথা লজ্জায় নত হয়ে গেল, কারণ তারা বুঝতে পারছিল যে আজ তাদের রাজবংশের মর্যাদা এক সামান্য কামারের সততার কাছে ধুলোয় লুটিয়ে পড়েছে। অরুণ মহারাজ সূর্যকান্তের দিকে তাকিয়ে হাত জোড় করে বলল, মহারাজ, আমাকে বিদায় দিন। আমার এই গদি পাওয়ার বিন্দুমাত্র ইচ্ছা নেই। আমি আমার সামান্য কুটিরে হাতুড়ি পিটিয়েই অনেক বেশি সুখী। আপনাদের এই অহংকারের প্রাসাদে আমার দম বন্ধ হয়ে আসে। এই বলে অরুণ আর এক মুহূর্তও সেখানে না দাঁড়িয়ে রাজকুমারীর দেওয়া স্বর্ণমুদ্রার থলিটাকে অবলীলায় প্রত্যাখ্যান করে রাজদরবার থেকে নিজের গ্রামের দিকে হাঁটা দিল। অরুণ চলে যাওয়ার পর রাজকুমারী দেবিকা বুঝতে পারলেন যে ওই ফতুর ছেলেটা তাকে তার দারিদ্র্যের জন্য নয়, বরং তার চরিত্র এবং অহংকারের জন্য ভরা সভায় প্রত্যাখ্যান করে গেছে। তার ওই কড়া কথাগুলো দেবিকার বুকে বিষাক্ত তীরের মতো বিঁধতে লাগল। জীবনে প্রথমবার তার রূপ, সম্পদ এবং আভিজাত্যের অহংকার এমন নির্মমভাবে ভেঙে চুরমার হয়ে গিয়েছিল। এদিকে মহারাজ সূর্যকান্ত, যিনি এতক্ষণ নিশ্চুপ ছিলেন, তিনি হঠাৎ করেই মন্ত্রীমশাইকে ডেকে পাঠালেন এবং রাজভাণ্ডারের সবচেয়ে পুরনো ঐতিহাসিক নথিগুলো বের করার নির্দেশ দিলেন। মহারাজ বললেন, আমার মনে পড়ছে এই স্বর্ণধনু নিয়ে আমাদের পূর্বপুরুষদের কোনো এক গভীর রহস্যময় ইতিহাস ছিল, যা আমরা কালক্রমে ভুলে গিয়ে একে শুধুই গায়ের জোর দেখানোর বস্তুতে পরিণত করেছি। পুরনো ধুলো পড়া প্রাচীন পুঁথির পাতা উল্টাতে উল্টাতে মন্ত্রীমশাই হঠাৎ চমকে উঠলেন এবং মহারাজকে বললেন, মহারাজ, এখানে স্পষ্ট লেখা আছে যে এই স্বর্ণধনু কোনো যুদ্ধ বা শারীরিক ক্ষমতা প্রমাণের জন্য তৈরি করা হয়নি। এটি তৈরি করা হয়েছিল সেই যোগ্য শাসককে খুঁজে বের করার জন্য, যার গায়ের জোরের চেয়ে মাথার বুদ্ধি এবং বিবেক অনেক বেশি। মন্ত্রীমশাই আরও বললেন, আর সবচেয়ে আশ্চর্যের কথা হলো মহারাজ, এই দৈব ধনুকটি আজ থেকে বহু শতবর্ষ আগে তৈরি করেছিল আমাদেরই রাজ্যের এক অত্যন্ত সুদক্ষ কামার পরিবার, যাদের হাতে লোহা আর সোনা যেন কথা বলত।
মহারাজ গভীর বিস্ময়ে জানতে পারলেন যে যে বংশের কারিগর এই রাজকীয় ধনু তৈরি করেছিল অরুণ সেই একই মহান কারিগর বংশের সর্বশেষ বংশধর, আর ঠিক সেই কারণেই তার শিরায় শিরায় লোহার ভারসাম্য বোঝার সেই ঐশ্বরিক ক্ষমতা লুকিয়েছিল। মহারাজ তখন রাজকুমারী দেবিকাকে ডেকে বললেন, দেবিকা, যে স্বর্ণধনু নিয়ে তোমার এত অহংকার তা তোমার কোনো পূর্বপুরুষ তৈরি করেনি, তা তৈরি করেছিল ওই সামান্য দরিদ্র কামারের পূর্বপুরুষরা, আর তুমি সেই মহান শিল্পের উত্তরাধিকারীকে আজ আমাদের রাজসভা থেকে কুকুরের মতো অপমান করে তাড়িয়ে দিয়ে গেছ। দেবিকা এই কথা শুনে থর থর করে কাঁপতে লাগলেন। তার মনে হল পায়ের তলার মাটি যেন সরে যাচ্ছে। যে মানুষটিকে সে একটু আগে ভিখারি বলে গালিগালাজ করছিল, সেই মানুষটির পরিবারের হাতের তৈরি জিনিসকে সে নিজের রাজকীয় ক্ষমতার প্রতীক হিসেবে পূজা করে এসেছে। মহারাজ কঠোর স্তরে নির্দেশ দিলেন, কাল সকালেই সমগ্র রাজপরিবার এবং রাজদরবারের সমস্ত মন্ত্রীরা সেই ছোট্ট গ্রামে যাবে। আমি নিজে ওই মহান শিল্পীর কুটিরের সামনে দাঁড়িয়ে আমাদের এই অমার্জনীয় ভুলের জন্য ক্ষমা চাইব। পরদিন সকালে চন্দ্রপুর রাজ্যের সমস্ত জাগ জমক, হাতি, ঘোড়া এবং সৈন্য সামন্ত নিয়ে মহারাজ এবং রাজকুমারী সেই প্রত্যন্ত গ্রামের একটি ভাঙাচুরা কামারশালার সামনে এসে উপস্থিত হলেন, যা দেখে গোটা গ্রামের মানুষ বিস্ময়ে হতবাক হয়ে গেল। অরুণের মা ভয়ে কুঁকড়ে গেলেন, কিন্তু অরুণ তখনও তার চুল্লির সামনে দাঁড়িয়ে এক মনের লোহা পিটিয়ে যাচ্ছিল। রাজার আগমনেও তার হাতের হাতুড়ি এক মুহূর্তের জন্য থামেনি। মহারাজ সূর্যকান্ত নিজের রথ থেকে নেমে এসে অরুণের সেই কালিঝুলি মাখা কুটিরের সামনে হাত জোড় করে দাঁড়ালেন এবং অত্যন্ত অনুতপ্ত স্বরে বললেন, অরুণ, গতকাল আমাদের ভরা রাজদরবারে তোমার সঙ্গে যে চরম অন্যায় ও অপমানজনক আচরণ করা হয়েছে, আমি আজ এই রাজ্যের রাজা হয়ে তোমার কাছে তার জন্য মাথা নত করে ক্ষমা ভিক্ষা করছি। রাজকুমারী দেবিকা, যার সবসময় অহংকারের মুকুট থাকত, সে আজ সাধারণ পোশাকে অরুণের সামনে এসে ফুপিয়ে কেঁদে উঠে বলল, আমাকে ক্ষমা করে দাও অরুণ। আমি আমার আভিজাত্যের অহংকারে এতটাই অন্ধ ছিলাম যে একজন প্রকৃত মানুষের মূল্য আমি বুঝতে পারিনি। তুমি কাল আমাকে যে শিক্ষা দিয়েছ তা আমি সারা জীবন মনে রাখব। অরুণ তখন হাতুড়িটা পাশে নামিয়ে রেখে অত্যন্ত শান্তভাবে হাসল এবং বলল, মহারাজ, আপনারা বয়সে এবং পদে আমার চেয়ে অনেক বড়। আপনারা এভাবে মাথা নত করলে আমার পাপ হবে। একজন সত্যিকারের শিল্পী তার হৃদয়ে কখনো কারো প্রতি কোনো ক্ষোভ বা রাগ পুষে রাখে না। আমি আপনাদের গতকালই ক্ষমা করে দিয়েছি। মহারাজ তখন আবেগাপ্লুত হয়ে বললেন, অরুণ, আজ থেকে ওই ঐতিহাসিক স্বর্ণধনু আর কোনো শক্তির প্রদর্শনীতে ব্যবহৃত হবে না, বরং রাজপ্রাসাদের মূল ফটকে তা পরম সম্মানের সঙ্গে স্থাপন করা হবে এবং তার নিচে তোমার পূর্বপুরুষদের নাম স্বর্ণাক্ষরে খোদাই করা থাকবে। মহারাজ আরও ঘোষণা করলেন, আমি আজ তোমাকে আমাদের রাজদরবারের প্রধান কারিগরের পদে নিযুক্ত করছি এবং তোমার পরিবারকে রাজ্যের সর্বোচ্চ সম্মানে ভূষিত করছি। এই রাজপরিবার চিরকাল তোমার শিল্পের কাছে ঋণী হয়ে থাকবে। কিন্তু অরুণ মহারাজের এই বিশাল প্রস্তাব শুনেও একটুও প্রলুব্ধ হল না। সে অত্যন্ত বিনয়ের সঙ্গে বলল, মহারাজ, আমার পূর্বপুরুষরা ওই ধনুক কোনো পদ বা অর্থের লোভে তৈরি করেননি। তারা তাদের কর্তব্যের প্রতি সৎ ছিলেন, আর আমিও রাজপ্রাসাদের আরামদায়ক জীবনে নয়, বরং আমার এই কামারশালাতেই সবচেয়ে বেশি আনন্দ পাই। অরুণের এই নিঃস্বার্থ এবং মোহমুক্ত কথা শুনে উপস্থিত প্রত্যেকটি মানুষের চোখে জল চলে এলো। তারা বুঝল যে একটা ছেঁড়া জামা পরা মানুষের আত্মসম্মান আর মানসিকতা কত বড় হতে পারে, যা কোনো রাজকীয় মুকুট দিয়ে মাপা যায় না। অরুণ মহারাজের দিকে তাকিয়ে বলল, মহারাজ, আপনি যদি সত্যি আমাকে কিছু দিতে চান, তবে এই গ্রামের দরিদ্র ছেলেমেয়েদের জন্য একটি বড় পাঠশালা আর প্রশিক্ষণ কেন্দ্র তৈরি করে দিন, যাতে আমার পরিবারের এই প্রাচীন শিল্পকলা আমার সঙ্গেই শেষ না হয়ে যায়, বরং আগামী প্রজন্মের হাত ধরে বেঁচে থাকে। মহারাজ সূর্যকান্ত সঙ্গে সঙ্গে তার এই নিঃস্বার্থ প্রস্তাব মাথা পেতে গ্রহণ করলেন এবং ঘোষণা করলেন যে আগামী কয়েক মাসের মধ্যেই ওই গ্রামে রাজ্যের সবচেয়ে বড় শিল্পকলা কেন্দ্র গড়ে উঠবে, যার নামকরণ করা হবে অরুণের মহান পূর্বপুরুষদের নামে। সেই দিন থেকে চন্দ্রপুর রাজ্যের আইন চিরকালের মতো বদলে গেল। মহারাজ নির্দেশ দিলেন যে রাজ্যের যে কোনো গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়ার আগে এখন থেকে খেটে খাওয়া সাধারণ শ্রমিক ও শিল্পীদের মতামত অবশ্যই গ্রহণ করা হবে। রাজকুমারী দেবিকাও সম্পূর্ণ বদলে গেলেন। তিনি বুঝতে পারলেন যে একটা রাজ্য বা সিংহাসন চালানোর জন্য শুধু গায়ের জোর বা রাজকীয় রক্ত থাকলেই হয় না, তার জন্য প্রয়োজন গভীর প্রজ্ঞা, বিবেক এবং সাধারণ মানুষের প্রতি অসীম মমতা। এরপর থেকে সেই স্বর্ণধনুকে সত্যিই রাজপ্রাসাদের সামনে পরম শ্রদ্ধায় রাখা হলো, যা দেখে রাজ্যের প্রতিটি মানুষ মনে করত যে সত্যিকারের প্রতিভা আর শিল্প কখনো রাজকীয় মোহর বা আভিজাত্যের তোয়াক্কা করে না। আর এটাও প্রমাণিত হলো যে যে জিনিস যে হাতে তৈরি হয় তার প্রকৃত কদর আর ভারসাম্য সেই হাতই সবচেয়ে ভালোভাবে বুঝতে পারে।